হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের যে জিকে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছিল, আজকে আমরা তার সেকেন্ড পার্ট অর্থাৎ সেট নম্বর 2 নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু কিছু যেমন 20টা করে কোশ্চেন আমরা নিয়ে আসছি। ঠিক আছে, চলো দেখে নিই তাহলে আজকে কি কি কোশ্চেনগুলো রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে, নিম্নের কোনটি সিন্ধু নদীর উপনদী নয়? তাহলে বলেছে নিচের কোনটা সিন্ধু নদীর উপনদী নয় বলেছে। দেখো, নয় কথাটা বলেছে অর্থাৎ নেগেটিভ বাচক বলেছে। তাহলে আমাকে দেখে নিতে হবে ওইভাবে কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে থাকে যে নয় দিয়ে দেয়, অর্থাৎ সিন্ধু নদীর উপনদী নয় কোনটা বলেছে। দেখো, গোমতী, বি বলেছে চন্দ্রভাগা, সি বলেছে বিতস্তা, ডি বলেছে বিপাশা। তাহলে দেখো, এখানে বিপাশাও সিন্ধু নদীর উপনদী, বিতস্তাও রয়েছে, চন্দ্রভাগাও রয়েছে। তাহলে এখানে যেটা নয়, সিন্ধু নদীর উপনদী নয়, যেটা কি হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এ হচ্ছে গোমতী। ওকে, নেক্সট দেখো আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাই। সেকেন্ড কোশ্চেন দেখো বলেছে ধূসর বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটা? তাহলে ধূসর বিপ্লব বলতে কোনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ গ্রে রিভলিউশন। ধূসর বিপ্লব বলতে কোনটা না, গ্রে রিভলিউশন যেটা, সেটাকে আমরা কি বলছি, ধূসর বিপ্লব বলছি। তাহলে এই ধূসর বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটা? দেখো, এ বলেছে রেশম বলেছে, বি দেখো বার্লি, সি বলেছে সার, ডি বলেছে কফি। তাহলে এই ধূসর বিপ্লব বা গ্রে রিভলিউশন যেটা, কার সঙ্গে? অপশন সি অর্থাৎ সারের সঙ্গে সম্পর্কিত। দেখো, এই ধরনের যখন বিপ্লব থেকে কোশ্চেন আছে তাহলে আমাকে দেখে নিতে হবে, যেমন একটা থাকে গ্রিন বিপ্লব বা সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব যখনই বলবে তখন কার সঙ্গে না, সবুজ মিন্স হচ্ছে গমের সঙ্গে হয়ে থাকে। ব্লু বিপ্লব অর্থাৎ নীল বিপ্লব, নীল বিপ্লব কার সঙ্গে না, নীল বিপ্লব দেখবে ফিশ বা মাছেদের সঙ্গে। একইভাবে যদি আমরা বলি সাদা বিপ্লব, সাদা বিপ্লব কার সঙ্গে না, দুধ, দুধের মধ্যে সাদা বিপ্লব। অর্থাৎ কোন ধরনের এই বিপ্লবগুলো আছে, এখান থেকে এক ধরনের কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখি আমরা পরের কোশ্চেনটা কি রয়েছে। দেখো, পরের কোশ্চেন রয়েছে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম জনসংখ্যা বলেছে। তাহলে কোনটা সব থেকে কম জনসংখ্যা বলেছে? তাহলে দেখো, এ বলেছে সিকিম, বি বলেছে গোয়া, সি মণিপুর, ডি হচ্ছে মিজোরাম। দেখো, এই ধরনের কোশ্চেন গুলো যখন আসে দুটো জিনিস মনে রাখবে। দেখো, একটা বলা হয়ে থাকে জনসংখ্যা, আর একটা দেখবে জনঘনত্ব। দুটো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, জনসংখ্যা আর জনঘনত্ব। তাহলে জনসংখ্যা যদি বলা হয়, জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি জনসংখ্যা থাকে কোথায় না, ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে। আর সব থেকে কম থাকে সিকিম। কি অনুযায়ী না, তোমার জনসংখ্যা অনুযায়ী। আর যদি জনঘনত্ব বলি, জনঘনত্ব অনুযায়ী সব থেকে বেশি থাকে কোথায়, বিহারে। আর সব থেকে কম থাকে কোথায় না, অরুণাচল প্রদেশে। তাহলে এখানে তাহলে আমার কি হবে? দেখো, এখানে বলেছে রাজ্যগুলির মধ্যে বলেছে, কি বলেছে, কম জনসংখ্যা। জনসংখ্যা অর্থাৎ এখানে কিসের ভিত্তিতে বলেছে, জনসংখ্যার। তাহলে এখানে সব থেকে কম জনসংখ্যা, তাহলে কি হবে, এ হচ্ছে সিকিম হবে। আর যদি বেশি হতো তাহলে কি হতো, ইউপি বা উত্তরপ্রদেশ হতো। ওকে, নেক্সট এবার চলে যাই আমরা তাহলে পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেন দেখা বলেছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? দেখো, এল.এস. রেড্ডি, জি.ভি. মাভালস্কর, অনন্ত সায়ানাম অঙ্কার, মীরা কুমার। তাহলে এখানে যেহেতু লোকসভার প্রথম স্পিকার বলেছে, তাহলে প্রথম স্পিকার কি হবে আমাদের? অপশন বি হবে, জি.ভি. মাভালস্কর। যদি কোশ্চেনটা থাকতো যে লোকসভার প্রথম বাঙালি স্পিকার কে ছিল, যদি প্রথম বাঙালি স্পিকার হতো তখন আমরা বলতে পারতাম সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি প্রথম বাঙালি স্পিকার। আর যদি ঘুরিয়ে কোশ্চেন থাকতো যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন, তাহলে মহিলা স্পিকার বললে তখন কি হতো, মীরা কুমার হতো। এই যে বিভিন্ন সঙ্গে রিলেটেড কোশ্চেন গুলো, এইগুলো আমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং তোমরাও আমার সঙ্গে সঙ্গে কি হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো নেক্সট দেখো আমরা চলে যাই পরের কোশ্চেন কি রয়েছে। দেখো, বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত? তাহলে বিজয় স্তম্ভ, তোমরা যদি পারো অ্যান্সার গুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করো। এখান থেকেও দেখো খুব ইম্পর্টেন্ট একটা বলেছে, বিজয় স্তম্ভ বলেছে, এটা কোন রাজ্যে অবস্থিত? দেখো, বিজয় স্তম্ভগুলো যেমন রাজস্থান বলেছে, পাঞ্জাব বলেছে, উত্তরপ্রদেশ বলেছে, আর গুজরাট বলেছে। তাহলে এখানে যদি আমরা বলি এই বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত না, বিজয় রাষ্ট্র হচ্ছে দেখো এ হচ্ছে রাজস্থান, অর্থাৎ রাজস্থানের মধ্যে অবস্থিত রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসি পরের কোশ্চেনে যাব।
পরের কোশ্চেনের ক্ষেত্রে দেখো কি বলেছে, নিচের প্রতিযোগিতাগুলোর মধ্যে কোনটি ফুটবলের সাথে সম্পর্কযুক্ত? তাহলে কোনটা ফুটবলের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে ফুটবলের সাথে সম্পর্কযুক্ত বলেছে। দেখো এখানে বলেছে দিলীপ ট্রফি বলেছে, সন্তোষ ট্রফি বলেছে, ইরানি ট্রফি বলেছে, আর দেওধা ট্রফি। তাহলে দেখো এখানে দেওধা ট্রফি, ইরানি ট্রফি বা দিলীপ ট্রফি এগুলো প্রত্যেকটা কার সঙ্গে? না ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকে। একমাত্র ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। মনে রাখবে এই বিভিন্ন খেলার সঙ্গে কি ধরনের ট্রফিগুলো থাকে, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে? বি হচ্ছে সন্তোষ ট্রফি, যেটা কি হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো বলেছে ইসরো এর প্রথম চেয়ারম্যান ছিলেন। তাহলে ইসরো এর প্রথম চেয়ারম্যান যখন, তাহলে ইসরো এর ফুল ফর্ম তো আমাদের জানতে হবে একটু। তাই ইসরো এর ফুল ফর্ম কি হচ্ছে? না আমরা জানি ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কি হচ্ছে? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। এর প্রথম চেয়ারম্যান ছিলেন, দেখো এর প্রথম চেয়ারম্যান ডক্টর বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান, অধ্যাপক ইউ আর রাও, ডক্টর কে কস্তুরিঙ্গম। তাহলে এর প্রথম চেয়ারম্যান যদি আমরা বলি তাহলে অপশন এ হবে, অর্থাৎ ডক্টর বিক্রম সারাভাই হবে। তিনি ছিলেন ইসরোর প্রথম চেয়ারম্যান। ওকে, নেক্সট এবার দেখি আমরা চলে যাই পরের কোশ্চেনে। আমরা দেখবো, দেখো ওয়ান ইন্ডিয়ান গার্ল, এই যে বইটা, এই বইটির লেখক কে বলেছে? তাহলে ওয়ান ইন্ডিয়ান গার্ল শীর্ষক বইটির লেখক কে? দেখো অপশনগুলো দেখবে, অসীম ত্রিপাঠী বলেছে, পূর্বালী চৌধুরী, চেতন ভগত আর হিমা কোহলি। তাহলে এদের মধ্যে দেখো বলেছে ওয়ান ইন্ডিয়ান গার্ল, তাহলে এর যে লেখক তিনি হচ্ছেন অপশন সি চেতন ভগত। চেতন ভগত কি হচ্ছে? ওয়ান ইন্ডিয়ান গার্ল বলে একটা বই তিনি লিখেছিলেন। দেখো নেক্সট আমরা চলে যাই তার পরের কোশ্চেন। দেখো কি বলেছে, না ভারতের কেন্দ্রীয় চামড়া গবেষণা ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? তাহলে সেন্ট্রালে কি হচ্ছে? চামড়া গবেষণাটা কোথায় অবস্থিত রয়েছে? চামড়া ইনস্টিটিউশন বা গবেষণার যে প্রতিষ্ঠা সেটা কোথায় রয়েছে? দেখো এ বলছে দেরাদুন, বি যোধপুর, সি চেন্নাই, ডি বলছে সিমলা। তাহলে কোথায় রয়েছে? দেখো যদি এর অপশনটা আমরা বলি যে চামড়া গবেষণাগার কোথায় রয়েছে, অপশন সি চেন্নাই হবে। এবার এখানে আমাকে কয়েকটা দেখে নিতে হবে, যেমন যদি সিমলা বলে, সিমলার ক্ষেত্রে কি রয়েছে? না সিমলার ক্ষেত্রে দেখবে আলু গবেষণা ইনস্টিটিউট রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা রাইস বলি বা ভাতের ক্ষেত্রে বলি, আমরা জানি কটক, ভুবনেশ্বর, কটকে কি রয়েছে? না রাইসের ক্ষেত্রে রয়েছে। আবার যদি দেখো এখানে যোধপুর বলেছে, যোধপুরকে কি বলা হয়? না যোধপুরকে আমরা কি বলতে পারি? ব্লু সিটিও বলি। তাহলে এইভাবে বিভিন্ন রিলেটেড কোশ্চেনগুলো আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। ওকে, এবার নেক্সট দেখি আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলেছে? তেহেরি বাঁধ। দেখো এই ধরনের কোশ্চেন বিভিন্ন জায়গায় পড়ে, দেখবে কেপি অর্থাৎ কলকাতা পুলিশের ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ফুড এসআই বিভিন্ন কোশ্চেনে দেখো এই ধরনের কি হচ্ছে জিকে গুলো পড়ে। অর্থাৎ তেহেরি বাঁধ, তেহেরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? তেহেরি বাঁধ যখনই বলবে তখন আমাকে সবসময় মনে রাখতে হবে তেহেরি কোন নদীর উপর পড়েছে? না ভাগীরথী, ভাগীরথীর উপর তেহেরি বাঁধ পড়েছে। আর যদি আমরা বলি নর্মদা নদীর উপর কি আছে? না নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ রয়েছে। তাহলে নর্মদা নদীর উপর কি হচ্ছে? সর্দার সরোবর বাঁধ রয়েছে। তাহলে এইভাবে রিলেটেড গুলো আমাদের করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে এবার চলে আসি। তারপরে আমরা 11 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, নিম্নের কে রাজীব গান্ধীর খেল রত্ন পুরস্কার প্রথম প্রাপক ছিলেন? তাহলে রাজীব গান্ধী যে খেল রত্ন পুরস্কার ছিল তার প্রথম, সব থেকে প্রথম কে পেয়েছিলেন? অপশন দেখো বলেছে বিরাট কোহলি, বি বলেছে বিশ্বনাথ আনন্দ, সি বলেছে মহেশ ভূপতি, ডি বলেছে দেখো সচিন তেন্ডুলকার। তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা প্রথম পেয়েছে তার নাম কি হচ্ছে? অপশন বি বিশ্বনাথ আনন্দ। তিনি প্রথম কি হচ্ছে? খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। তোমরা কমেন্টে জানাও যে বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা কি হয়েছে? ওরা চেঞ্জ করে কি হয়েছে? আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন, বর্তমানে এরা কি নামে হয়েছে? না বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন নামে হয়েছে। ওকে, তাহলে তোমরা কমেন্ট করবে বর্তমানে কে কে কি হচ্ছে এই খেলরত্ন পুরস্কারগুলো পেয়েছেন। ওকে, নেক্সট আমরা চলে যাই। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন যেটা বলছি, ঐতিহাসিক স্থাপত্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? দেখো এটা আশা করি তোমরা প্রত্যেকে পারবে, কারণ বুলন্দ দরওয়াজা বলেছে। তাহলে বুলন্দ দরওয়াজা কে করেছিলেন? না সম্রাট আকবর। আকবরের আমলে কি হচ্ছে? এই ঐতিহাসিক স্থাপত্য বুলন্দ দরওয়াজা তৈরি হয়েছিল।
যদি আমরা বলি যে আকবরের আর কি কি এইরকম কিছু কিছু আবিষ্কারক বা নির্মাণ ছিল, দেখো আর আমরা বলতে পারি কি হচ্ছে না দহশালা তিনি করেছিলেন, তার মধ্যে একটা বিখ্যাত ছিল। তারপর তিনি কি করেছিলেন না মনসবদারি প্রথা চালু করেছিলেন, তাহলে এটাও খুব আকবরের একটা বিখ্যাত মনসবদারি প্রথা। তারপরে আমরা বলতে পারি দিন-ই-ইলাহি, তাহলে আকবর কি হয়েছিলেন না বুলন্দ দরওয়াজা ছাড়াও দহশালা, মনসবদারি এবং দিন-ই-ইলাহি ইত্যাদি বিখ্যাত তিনি স্থাপত্য তার সময় ছিল বা ইত্যাদি তিনি বিভিন্ন ধরনের গুলো করেছিলেন। নেক্সট চলে যাই আমরা, তারপরে দেখো কি বলেছে না সংবিধান থেকে অর্থাৎ পলিটি থেকে একটা কোশ্চেন হয়েছে, ভারতীয় সংবিধানের কত সংখ্যক ধারাতে কি করা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বর্ণিত হয়েছে। তাহলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বর্ণিত হয়েছে সংবিধানের কততম ধারাতে, দেখো এখানে হচ্ছে আর্টিকেল 112, আর্টিকেল 110, আর্টিকেল 148 এবং আর্টিকেল 76। তাহলে এই যে অ্যানুয়াল ফিনান্স স্টেটমেন্ট অর্থাৎ এটা কি হচ্ছে বাজেট সম্পর্কে বলা হয়েছে। এই বাজেটগুলো কোথায় হয় না আর্টিকেল 112-তে হয়ে থাকে, অর্থাৎ আর্টিকেল 112-তে বিভিন্ন ধরনের বাজেট অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো করা হয়ে থাকে। তাহলে বাকিগুলো দেখো 110 যেটা রয়েছে সেটা কার সম্পর্কে বলেছে না 110 মনে রাখবে মানি বিল সম্পর্কে বলেছে। ওকে, 148 দেখো কি হচ্ছে সিএজি সম্পর্কে বলেছে, আর আর্টিকেল 76 যেটা বলেছে সেটা অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে অর্থাৎ এজি সম্পর্কে বলেছে। ওকে, তাহলে এইভাবে বিভিন্ন আর্টিকেল গুলো আমাদের একটু দেখে নিতে হবে। নেক্সট দেখো, তারপরে দেখো কি বলেছে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন। তাহলে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন না প্রথম গভর্নর জেনারেল ছিলেন কি হচ্ছে না সেটা দেখো ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ কি ছিলেন না ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। যদি আমরা বলি আরবিআই কবে স্থাপিত হয়েছিল না 1935, তাহলে 1935 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। আর 1949 খ্রিস্টাব্দে কি হচ্ছে জাতীয়করণ হয়েছিল, ন্যাশনালাইজেশন, অর্থাৎ আরবিআই 1935-এ স্থাপিত হলো, 1949-এ কি হচ্ছে জাতীয়করণ হলো। আর তার রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন না ওসবর্ন স্মিথ ছিলেন। নেক্সট দেখো আমরা দেখো 15 নম্বর কোশ্চেন দেখে নিব। 15 নম্বর কোশ্চেনে কি ক্ষেত্রে বলেছে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন অধিবেশনে বলেছে। তাহলে কোন অধিবেশনের ক্ষেত্রে যদি বলে তাহলে দেখো এখানে বলছে হরিপুরায়, ত্রিপুরীতে, ওয়াধায় এবং পাটনা। তা দ্বিতীয়বার বলেছে, তা দেখো হরিপুরার অধিবেশন যেটা হয়েছিল সেটা কত না 1938 মনে রাখবে। ত্রিপুরীতে কোথায় হয়েছিল না 1939, অর্থাৎ তিনি দ্বিতীয়বার কোথায় হয়েছিলেন এই ত্রিপুরীতে হয়েছিলেন। ত্রিপুরীতে কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে না সুভাষচন্দ্র বোস। ওকে, নেক্সট তাহলে আমরা দেখিনি কি বলেছে না 16 নম্বর কোশ্চেনটা বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতির মেয়াদের সাথে সম্পর্কিত। রাষ্ট্রপতির মেয়াদের সাথে সম্পর্কিত বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ, অনুচ্ছেদ 54, 55, 52 এবং 56। তাহলে যখন কি হয়েছে রাষ্ট্রপতির মেয়াদের সঙ্গে বলেছে তাহলে অপশনটা হচ্ছে আমাদের ডি অনুচ্ছেদ 56 হবে। কেন দেখো আমরা জানি 54 আর 55টা কার সঙ্গে বলেছে না নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচন বা সিলেকশন কিভাবে হবে সে সম্পর্কে বলা রয়েছে। অনুচ্ছেদ 60-এ কি রয়েছে রাষ্ট্রপতির শপথ অর্থাৎ ওথ সম্পর্কে বলা হয়েছে। অপসারণ সম্পর্কে কোথায় বলা হয়েছে না 61-এ বলা হয়েছে রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কে। তাহলে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে কথা বলা হয়েছে অনুচ্ছেদ 56 নম্বরে বলা রয়েছে। ওকে, নেক্সট দেখো তাহলে আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোন সালে চালু হয়। ভারতের প্রথম কি বলেছে বৈদ্যুতিক ট্রেনটা কোন সালে চালু হয়। তাহলে প্রথম বৈদ্যুতিক ট্রেন দেখবে 1925 অর্থাৎ 1925 সালে প্রথম ভারতে কি হচ্ছে না বৈদ্যুতিক ট্রেনটা চালু হয়েছিল। ওকে, নেক্সট দেখো আমরা চলে যাই 18 নম্বর কোশ্চেন কি বলেছে না ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নিম্নের কোনটি। দেখো এই ধরনের কোশ্চেনও বিভিন্ন ক্ষেত্রে আছে, অর্থাৎ ভারতের বলেছে বৃহত্তম আবার কি না মিষ্টি জলের হ্রদ নিম্নের কোনটি অবস্থিত রয়েছে। দেখো সম্বার হ্রদ, চিল্কা হ্রদ, উলার হ্রদ আর হচ্ছে অষ্টমুদি হ্রদ। তাহলে যদি মিষ্টি জলের হ্রদ বলেছে তাহলে বৃহত্তম কোনটা হবে না অপশন সি উলার হ্রদ, যেটা কি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে পড়ছে।
ওকে, নেক্সট দেখো আমরা চলে যাই, নিচের কোনটি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে। একটা হচ্ছে ডাইরেক্ট বা আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট, পরোক্ষ কর আর একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা পরোক্ষ। তাহলে ইনডাইরেক্ট কর কোনটা বলেছে, দেখো এ বলেছে উপহার কর, যেটা উপহার স্বরূপ দেওয়া হয়। সেকেন্ড বলেছে দেখো সম্পদ কর। 3 নম্বর বলেছে আয় কর, আর ডি বলেছে পণ্য ও পরিষেবা কর। তাহলে এই ক্ষেত্রে ইনডাইরেক্ট কর যেটা হবে সেটা ডি হচ্ছে পণ্য এবং পরিষেবা কর হবে, অর্থাৎ যেটাকে আমরা জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলি, সেটা কি হচ্ছে পণ্য এবং পরিষেবা ট্যাক্সের উপরে করেছে। এই জিএসটিটা কত সালে চালু হয়েছিল, যেমন 2017 সালে। ঠিক আছে, এইটুকু জিনিসগুলো একটু মনে রাখবে। নেক্সট চলে আসছে যেটা লাস্ট কোশ্চেন আমাদের আজকের, যে সংবিধান বা তোমার থেকে দেওয়া আছে, পলিটি থেকে দেওয়া আছে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে। অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থাটা প্রবর্তিত হয়েছিল সংবিধানের কততম সংশোধন অনুসারে। দেখো অপশনে রয়েছে 73তম, বি রয়েছে 92তম, সি 74তম, ডি হচ্ছে 68তম। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা যখনই বলবে তখন মনে রাখবে অপশন এ 73তম। ওকে, কারণ দেখবে 73তম সংশোধনের কি হচ্ছে 11 এবং 12 যেটা রয়েছে, 11-এ কি হচ্ছে পঞ্চায়েত সম্পর্কে বলেছে, আর 12-এ কি হচ্ছে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা সম্পর্কে বলা রয়েছে। ওকে, তাহলে আজকে এই আমরা 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করলাম। ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে একটু জানাবে। আবার এই চ্যানেলের সঙ্গে যারা নতুন নতুন যুক্ত আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের আরো ভিডিওগুলো আমরা নিয়ে এলে তোমরা সবার আগে আপডেটগুলো পেয়ে থাকো। ঠিক আছে, আবার তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।